নাকি নিজের বাড়ি থেকে রহস্যজনকভাবে অন্তর্ধান হয়েছে। কে সুভাষ? আমাদের হিন্দু গুজার এলাকা? আরে না না, কাবুলে নয়, ভারতবর্ষের একজন বিশাল বড় মাপের নেতা, স্বাধীনতা সংগ্রামী। ও, এখন তিনি কোথায়? এখন তিনি কোথায় কি করে বলবো বল। তবে পত্রিকা ভাষ্য অনুযায়ী পাঞ্জাবের সর্দার সাদ্দুর সিং কাবিস নাকি কয়েকদিন আগে ওনার সঙ্গে দেখা করতে গিয়েছে, আর তখনই গৃহত্যাগ করে সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আমার মনে হয় তিনি বুঝতে পেরেছেন এই পরাক্রমশালী ইংরেজদের সঙ্গে তিনি আর পেরে উঠতে পারবেন না, তাই হয়তো পালিয়ে বাঁচলেন। আপনি বলছেন বিশাল নেতা, যা জানিস না বুঝিস না ওসব নিয়ে কথা বলবি। সুভাষবাবু পালিয়ে বেড়ানোর মতো লোক নয়, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, বুঝলি? আসসালামু আলাইকুম। সালাম, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? আপনার নাম কি উত্তম চাঁদ? হ্যাঁ বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? ব্যাপারটা হচ্ছে, না না, যা বলার আপনি নিঃসংকোচে বলতে পারেন। ও অমরনাথ আমার দোকানের কর্মচারী। ঠিক আছে, কিন্তু ও ঠিক আছে, আমি দেখছি। এই যা তো বাবু, গিয়ে বাবুর জন্য এক কাপ চা নি। আচ্ছা ঠিক আছে। তা বলুন, বসুন। আমি একজন ভারতবাসী, একটা রাজনৈতিক কারণে এখানে এসে বড় মুশকিলে পড়েছি। যদি আপনি কিছু সাহায্য করতে পারেন। আচ্ছা, আপনি আমার নাম জানলেন কি করে? তাছাড়া আপনি কোন উদ্দেশ্যে এখানে এসেছেন, আর আপনার মুশকিলটাই বা কি? আমার নাম ভগত রাম, ওই উত্তর পশ্চিম প্রদেশের মারদান জেলার খালাদের গ্রাম। আপনি হয়তো শুনেছেন পাঞ্জাবের গভর্নরকে হত্যা করার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল হরকিষান সিং তলওয়ার। হ্যাঁ, আমি তার ভাই, আপনার মামির প্রতিবেশী। বলেন কি? আরে আসুন আসুন আসুন। 1930 সালে নজওয়ান সভার সেক্রেটারি থাকার অপরাধে আপনি যখন গ্রেপ্তার হন, আমি ছিলাম সেই সভার সক্রিয় সদস্য। আচ্ছা, এখন বলুন কোন রাজনৈতিক উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন, আর আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে ব্যাপারটা হচ্ছে, আমি সুভাষ বোসকে নিয়ে এসেছি। তাকে গোপনে আফগান সীমান্ত পার করে রাশিয়ায় পৌঁছে দিতে চাই। সুভাষ বোস? উত্তম বাবু, কি ভাবছে? আপনি হতচকিত হয়ে আছেন কেন? না, সুভাষবাবু কাবুলে, কিন্তু এই মাত্র পত্রিকায় বললাম উনি নাকি 15 জানুয়ারি ওনার বাড়ি থেকে রহস্যজনক ভাবে অন্তর্ধান হয়েছেন, সম্ভবত এই সাধু হয়েছে। আরে সাধু টাধু ওসব রটন। হ্যাঁ, ও তাই? তা বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলছি, আজ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, 13 দিন হলো আমরা পেশোয়া হয়ে কাবুলে প্রবেশ করেছি। ওই লাহোরের দরজার নিকট একটা সরাইতে ছোট্ট ঘর নিয়ে আছে। জানেন, জায়গাটা অতি জঘন্য, সমস্ত উট ও গাধাওয়ালারা ওই দিকে যাতায়াত করে। আর এই সরাইটা হচ্ছে ওদের আড্ডার জায়গা। কিন্তু গত কদিন ধরে একটা লোক আমাদের পেছনে লেগেছে। সুভাষবাবু প্রথম দিন থেকে লোকটাকে সন্দেহ করেছিলেন, কিন্তু হ্যাঁ, নিন চান। ঠিক আছে, শোন, তুই একটু বাজারে গিয়ে আটা নিয়ে আসবি, আর সব কয়টা দোকান ঘুরবি। যে দোকানে ভালো আটা পাবি সেই দোকান থেকে কিন্তু আটা নিবি। তাড়াহুড়া করিস না, আমি দোকান ঠিক সামলে নেব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপর সুভাষবাবু প্রথম দিন থেকে লোকটাকে সন্দেহ করেছিলেন। এই বিপদে আপনি যদি কোনো সাহায্য করতে পারেন, সেই জন্যই সুভাষবাবু আমাকে আপনার কাছে পাঠিয়েছে। সুভাষবাবু আপনাকে আমার কাছে পাঠিয়েছে? তা উনি আমাকে চেনেন কিভাবে? আর ওনার মতো এত বড় মানুষ তো আমাকে চেনারও কথা নয়। আসলে আমি বলেছি আপনার কথা ওনার কাছে। নজওয়ান সভার সেক্রেটারি থাকার অপরাধে আপনার যখন 2 বছর কারাদণ্ড হয়, আর কারাদণ্ড শেষে আপনি এখানে কাবুলে এসে আপনার কাকার দোকানে কাজ শুরু করেছেন, তা আমি জানতাম।
তাই আমার কাছে সবকিছু শুনে বোসবাবু আপনার খোঁজ করতে বলেছেন, আর কোনো সাহায্য পাওয়া যাবে কিনা জানতে চেয়েছেন। আচ্ছা, আপনি তো আমাকে আগে থেকে জানতেন, চিনতেন, তাহলে এই শুরুতে আপনি আমার নাম জানলেন কি, জানতে চাইলেন কেন? আসল ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের দু ভাইকেই চিনি। আপনাদের দুজনের চেহারা এত মিল যে কে কোনজন চিনতে প্রচন্ড ভ্রম। তাই আপনাকে আবার দেখেছি ওই 12-13 বছর আগে শেষ। তাই নিশ্চিত হবার জন্যই নাম জিজ্ঞেস। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বসুন। তা বলুন, আমি আপনার জন্য কি সাহায্য করতে পারি? এবার প্রথমে আপনি আমাদের একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করুন। তারপর আপনার যদি রুশীয় দূতাবাসে কোনো যোগাযোগ থাকে, বোসবাবুকে মস্কো পাঠাবার ব্যবস্থা করুন। আচ্ছা, আপনারা রুশীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন? তা করেছিলাম, কিন্তু কোনো অপরিচিত লোককেই রুশীয় দূতাবাসে প্রবেশ করতে দেওয়া হয়। সেখানে ব্যর্থ হবার পর আমরা ইতালীয় দূতাবাসে যোগাযোগ করতে সফল হয়েছি, কিন্তু তারা বোসবাবুকে ওই রোম বা বার্লিনে পাঠাতে চান। কিন্তু জানেন, বোসবাবু রোম বা বার্লিনে যেতে চাইছেন না। কিন্তু আমারও না রুশীয় দূতাবাসের সঙ্গে সেইভাবে কোনো যোগাযোগ নেই। তাই ভাবছি এখন কি করা যায়। ঠিক আছে, তাই শুনুন। হ্যাঁ, আপনি প্রথমে আমাদের একটা নিরাপদ ঠিকানার ব্যবস্থা করুন। আজ রাতটা সরাইয়ে থাকাটা ঠিক হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, সরাইটা কোথায় আমি বুঝতে পেরেছি, আর ওই জায়গাটা ভীষণ নোংরা। এখানে একটা লোক আমাদের জীবনটাকে পুরো অতিষ্ঠ করে তুলেছে। হ্যাঁ, আচ্ছা, আপনি একবার বলুন তো, এই লোকটা আপনাদের কিভাবে যন্ত্রণা করছে? বলছি, তাহলে পুরো ঘটনাটা শুনুন। রহমত, এই শীতে টিকে থাকাই দায় হয়ে পড়েছে। এক কাজ করো, তাড়াতাড়ি খেয়ে চলো ঘুমিয়ে নেওয়া যায়। এই নিন, এখানে রুটি আর কাবাব আছে, খেয়ে নিন। আমি খেয়ে আপনার জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, না একটু চায়ে ভিজিয়ে নিন, তাহলে নরম হবে। আচ্ছা, আপনাকে একটা কথা বলার ছিল। কি? গত 6 দিন ধরে একটা রুটির দোকানের সামনে সন্দেহজনক লোককে দেখতে পাচ্ছি। মনে হয় আমাদের পেছনে লেগেছে। আফগান গোয়েন্দা কিনা কে জানে। ভাববার বিষয়। ঠিক আছে, যা ভাববার আর সকালেই ভাববো। তুমি বিশ্রাম করো, আমি কাজ করছি। তোমরা কে? কি মতলব এসেছো? বেশ কিছুদিন ধরে তোমাদের লক্ষ্য করছি। আমরা মুসাফির, ওই সীমান্ত থেকে এসেছি। আর ইনি আমার ভাই। উনি কথাও বলতে পারেন না, আর
কানেও শুনতে পান না। ইনাকে নিয়ে ওই সাথী সাহেবের দরগায় যাবো, কিন্তু দরগা যাবার রাস্তা বরফ করার কারণে বন্ধ, তো রাস্তা খুললেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এসব বাজে কথা আমি বিশ্বাস করি না। চলো আমার সাথে কোতোয়ালিতে। আমার ভাইটি শীতে কাবু হয়ে আছেন, কেন বৃথা হয়রানি করছেন? দয়া করে আমাদের ছেড়ে দিন। না না না, তা হয় না, যেতে হবে আমার সাথে কোতোয়ালিতে। কোথায়? কোতোয়ালি? আমি যাবো, কিন্তু আমার ভাইটি যাবে না। ঠিক আছে ঠিক আছে, তোমার ভাই অসুস্থ বলে আজকের জন্য ছেড়ে দিলাম। যত তাড়াতাড়ি করো এখান থেকে কেটে পড়ো। বাইরে খুবই ঠান্ডা, যদি চা পানির জন্য কিছু একটা দাও না। এই নাও, যেতে পার। রহমত, এই লোকটি কিন্তু জ্বালাবে। যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে সরে যেতে হবে। শোনো, তুমি কাজ করো, তুমি বেরিয়ে যাও, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। তুমি ইতালীয় দূতাবাসের সঙ্গে কথা বলে আমাকে এখান থেকে পালানোর ব্যবস্থা করো। আসলে সম্ভব হলে রুশ দূতাবাসের সঙ্গে তুমি আবার যোগাযোগ স্থাপনের চেষ্টা করো। আমার দৃঢ় বিশ্বাস, আমার কথা জানলে ওরা আমাকে বস্তু পাঠানোর ব্যবস্থা করবে। ঠিক আছে, আমি দেখছি, আবারও চেষ্টা করি। আমি বুঝতে পেরেছি তোমরা মোটেই ভালো লোক নও। আমি খবর নিয়েছি সাকি সাহেব যাবার রাস্তা খুলেছে, একদিন বাদে একদিন গাড়ি যাচ্ছে। তোমাদের আসল মতলবটা কি বলবে আমায়? তোমার সাথে লোকটি কোথায়? আরে এই কি রে? চল আমার সাথে কোতোয়ালিতে, চল বড় সাহেবের কাছে চল। তোদের সব তোমার কি হয়েছে? ছাড়ো। বললাম মনে বাবা তালা, ঠিক মতো হাঁটতেও পারছেন না, কেন বৃথা হয়রানি করছো আমাদের? আমি খবর নিয়েছি সাকি সাহেব যাবার রাস্তা খুলেছে। তোমাদের আসল মতলবটা কি আমার বলো, না হয় চলো কোতোয়ালিতে বড় সাহেবের কাছে। এই নাও। মাত্র 5 টাকা, তা দিয়ে কি হবে? আরে বলছো কি? এই 5 টাকা তো 30 আফগানি রুপির সমান। তোমার 1 মাসের বেতন, তাও হবে। বাহ, কি সুন্দর ঘড়ি, খুব দামি মনে হচ্ছে না? বড় সাহেব পেলে খুব খুশি হবে। আমাকেও তোমাদের আর এই যন্ত্রণা করতে হবে না। খুব সুন্দর তো। ঠিক আছে, নিয়ে যাও। বড় সাহেব খুশি হবে। আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। এক্ষুনি এখান থেকে সরে পড়তে হবে। তুমি কি যেন একটা লোকের নাম বলেছিলে না? নজওয়ান সমাজ সেক্রেটারি ছিল, বর্তমানে সে কাবুলি ব্যবসা করে। শোনো, তুমি ওনার সাথে যোগাযোগ করে দেখো কিছু করা যায় কিনা। কিন্তু আমি বেরিয়ে গেলে শয়তানটা যদি আবার আসে? ও আর আসবে না। যা ঘুষ খেয়েছে না, ওটাকে হজম হোক, তারপর আসবে। তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, সাবধানে থাকবে। হ্যাঁ হ্যাঁ। শুনে বোসবাবুর আদেশেই আপনার কাছে আসা। হ্যাঁ, সবই বুঝতে পারছি। যত দ্রুত সম্ভব আপনাদের ওই সরাই থেকে সরে যেতে হবে।
আমার বাড়িতে ভগতরাম বাবু, আমার বাড়িতে আমি রাখতে পারি, কিন্তু আমার বাড়িতে রাখাটাও নিরাপদ হবে বলে আমার মনে হয় না। কারণ একদিকে হিন্দু গুজার, অর্থাৎ আমরা যে এলাকাটায় থাকি ওই এলাকাটা ভীষণ নোংরা। তাছাড়া আমার নিচের তলা ভাড়াটি আছে, ওনারা সিঁড়ি বেয়ে প্রায় সময় দোতলায় ওঠানামা করে। সেই দিক থেকে সুভাষবাবুর গোপনীয়তা রক্ষা হবে কিনা আমি বলতে পারছি না। আরে আয় আয়, শোন, তুই এগুলো বাড়িতে নিয়ে দিয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যা 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 যা। তাই বলছিলাম কি, আমার এক মুসলমান বন্ধু আছে, ও খুব ইংরেজ বিদ্বেষী, আর সুভাষবাবুর প্রতি খুব অনুরক্ত আছে। আর সুভাষবাবুকে উনি ভারতবর্ষের সিংহ বলে ডাকে। তাই আপনি যদি বলেন আমি ওনার সঙ্গে একটু কথা বলে দেখতে পারি। উনি মক্কা করে এসেছেন বলে আমরা ওনাকে হাজি সাহেব বলে ডাকি। আর ওনার বাড়িটা ভীষণ সুন্দর, আর মোজা এবং গেঞ্জি তৈরির কারখানাও আছে। আপনি যদি মনে করেন উনি আমাদের ধরিয়ে দেবেন না, তাহলে কথা বলে দেখতে পারেন। হ্যাঁ, আমি আজই ওনার সঙ্গে কথা বলছি। ঠিক আছে, তাহলে এখন চলি। আর শুনুন শুনুন, আপনারা নিশ্চয়ই ছদ্মনাম নিয়েছেন, পাঠানের ছদ্মবেশ পরে আছেন, তাই বলছিলাম আর কি। আমি নিয়েছি রহমত খান, আর ঘোষবাবু নিয়েছেন প্রফেসর জিয়াউদ্দিন। ঠিক আছে, এখন চলি, বিকেল 4টায় আমি ওনাকে নিয়ে চলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সাহেব রাজি না হলে তোমার বাড়িতে আশ্রয় দেবে? হ্যাঁ, দেব। কাকে আশ্রয় দিচ্ছ বুঝতে পারছো না? সুভাষ বোস। ইংরেজরা হন্যে হয়ে যাকে খুঁজছে, নিশ্চয়ই ওরা ভারতের সীমান্তবর্তী দেশগুলোতে খোঁজ করবে। তা এখন আমি কি কি করব? করবে মানে? তুমি অনেক আগে থেকে ভারতের স্বাধীনতা চাও, তবে কি সুভাষ বোসকে আশ্রয় দেওয়া তোমার কর্তব্য নয়? তোমার বাড়িতে সুভাষ বোসকে পেলে কি হবে ভাবতে পারছো তো উত্তম চাঁদ? তোমাকে তোমার স্ত্রী সহ সারা জীবনের জন্য বন্দী করা হবে। তোমার তোমার ছেলে মেয়েদের কিভাবে ভেবে দেখেছো কি? সে ঠিকই আছে, কেউ কিন্তু তখন তোমার ছেলে মেয়েদের আশ্রয় দিবে না। তবে আমার দেশের জন্য যে আমাকে এতটুকু আত্মত্যাগ স্বীকার করতেই হয়। দেশের জন্য ত্যাগ? ভাবো কোনটা আগে, তোমার দেশ না তোমার পরিবার? দেশ, পরিবার, দেশ, পরিবার, দেশ, 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 পরিবার, পরিবার, পরিবার। তোমরা এখন থামো তো। এখন আমি কি করি? এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? সুভাষবাবু দেশের জন্য আত্মত্যাগ করে চলছেন, আর ওনার জন্য আমি কি এতটুকু ত্যাগ স্বীকার করতে পারি না? না না, আমি ওনাকে স্থান দেব। যা হবে পরে দেখা যাবে। এ কি উত্তম চাঁদ, এভাবে বসে আছো কেন? আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমার সঙ্গে দেখা করতে চাই। ও হাজি সাহেব, আমি তো ওই আপনার বাড়ি যাব বলে একটু ভাবছিলাম। ও, তবে এখানে কেন? চলো পানি খেয়ে আসবে। না না, আপনি যখন এসেই পড়েছেন, আমার দোকানে বসেই এই কথাটা একটু সেরে নি। ঠিক আছে। আসুন আসুন, বসুন বসুন। বলো। বলছিলাম কি, এই কয়েকজন লোক ভারতবর্ষ থেকে গুপ্তভাবে এইখানে আসতে চাইছে, আর ওনারা আপনার আশ্রয় চাইছেন। উত্তম চাঁদ, তুমি দেখছো তো সরল লোক, বিষয়ের গুরুত্বই বোঝো না। শোনো, ইউরোপে থাকাকালীন এমন অনেক সাহায্যই করেছি, আর তার পরিণামে আমাকে দুর্ভোগে পোহাতে হয়েছে। তাছাড়া ভারতীয়রা বিশ্বাসযোগ্য নয়,
বৃদ্ধ হয়েছি, তাই রাজনৈতিক ঝামেলায় আর জড়াতে চাই না। হাজি সাহেব, আপনি আশ্রয় দেবেন না সে ঠিক আছে, কিন্তু আমার বন্ধুদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাটা আপনার মোটেই উচিত হয় না। ও বিরক্ত হও না, বিরক্ত হও না, দীর্ঘতিক্ত অভিজ্ঞতা থেকে বলছি। হয়তো তোমার কাছে যারা এসছে তারা বিশ্বাসযোগ্য হলেও হতে পারে, তা তাদের নামগুলো কি জানতে পারি? আপনি তো ওদের আশ্রয় দেবেন না, তাহলে নাম জেনে আর কি করবেন বলুন? না, বলছিলাম যদি ভারতবর্ষের বিশ্বাসযোগ্য কোনো নেতা হন তাহলে হয়তো ভেবে দেখলেও দেখতে পারি। তাহলে আপনি অনুমান করুন। উত্তম চাঁদ, তুমি তো আর সুভাষ বোসকে হাজির করাতে পারবে না। কি পারবে কি? তাহলে ধরে নিন সুভাষ বসু। হ্যাঁ, সুভাষ বোস, উত্তম চাঁদ, উত্তম চাঁদ, সুভাষ বোসকে আশ্রয় দিতে পারো তো আমার সৌভাগ্যের বিষয়। ও তাহলে তাহলে বসুন বসুন, তারপর বলুন তো এখন তাহলে কি করা যায়? কি করা যায়? হ্যাঁ, আচ্ছা উত্তম চাঁদ, তুমি তো আমার বাড়িটা চেনো, আচ্ছা বলো তো সুভাষবাবুকে আমার বাড়ির ঠিক কোন ঘরটায় রাখতে পারি? ওই যে আপনার মেশিন ঘরের পাশে যে খালি ঘরটা আছে। হ্যাঁ, ঠিক বলেছো, ওই মেশিন ঘরের পাশের ঘরটায়। কিন্তু উত্তম চাঁদ, ওই ঘরে তো প্রতিদিন 10 থেকে 12 জন লোক কাজ করে। আর তুমি যে বললে ওনারা গুপ্তভাবে এখানে এসছে, তাহলে তো সুভাষবাবুর গোপনীয়তা বজায় রাখা বড় কঠিন হবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু কি করা যায় বলুন তো? কি করা যায়? এক কাজ করো, তুমি বরং এখন ওনাদের তোমার বাড়িতে নিয়ে রাখো, আর বাকি সব ক্ষেত্রে যা যা সাহায্য লাগবে আমি তা করে দেবো। কেমন? তাহলে আমি এখন চলি তবে। ঠিক আছে। মনে রেখো, বাকি সব ক্ষেত্রে যা যা সাহায্য লাগবে আমি তা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে। কাকাবাবু, কাকাবাবু, ও তুই এসেছিস? শোন, তুই বাড়ি যা, আর বাড়ি গিয়ে লক্ষ্মীকে বলবি আমার 2 জন অতিথি আসবে, আর রাতের বেলা ওরা আমার এখানে খাওয়া দাওয়া করবে, সেই অনুযায়ী যেন সবকিছু তৈরি করে রাখে। কেমন? আচ্ছা। ঠিক আছে ঠিক আছে। আরে আসুন 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 ভগতরাম বাবু। তা বলুন, কোনো খবর? হ্যাঁ, আপনারা আমার বাড়িতে উঠছেন। তা সুভাষবাবু কোথায়? আহা, সুভাষবাবু নয়, প্রফেসর জিয়াউদ্দিন। আর আমিও ভগতরাম নই, রহমত খান। আপনি কিন্তু আমাদের এই নামেই সম্বোধন করবেন। ঠিক আছে। তা উনি এখন কোথায়? উনি ওইখানে দাঁড়িয়ে আছে। উনি সুভাষ বোস? হ্যাঁ, আপনি তাকে সহজে চিনতে পারবেন না। আচ্ছা, ওসব ছাড়ুন, এখন আমাদের ফেরার ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। না না, আমরা আপনার সঙ্গে যাব। আচ্ছা, প্রথমে আপনি থাকবেন, তার পেছনে থাকবো আমি, আর সব শেষে থাকবে প্রফেসর জিয়াউদ্দিন। ঠিক আছে? ঠিক আছে, চলুন। কি গো, এখনো ঘুমাওনি? ঘুমাবো কি করে? বাড়িতে এই দুজন রহস্যজনক লোক এনে উঠিয়েছে, আর আমি নিশ্চিন্তে ঘুমাই, তাই না? আরে বাবা, বললাম তো ওরা লাকবান থেকে এসেছে। একজন খুবই অসুস্থ, বাড়ি থেকে বেরোবার উপায় পর্যন্ত নেই, আর তাকে সাহায্য করার জন্য যে এসেছে, আর সে তো গৃহবন্দী হয়ে আছে। ওরা একটু সুস্থ হলে তারপর তারা সাকি সাহেবের উদ্দেশ্যে ওরা বেরিয়ে যাবে গো। চুপ, একদম চুপ। আমাকে আর মিথ্যে বলতে হবে না। আর তোমার কথাই যদি ঠিক হয়, তাহলে তারা ঘুষ দিয়ে ঘড়ি দিয়ে কনস্টেবলের হাত থেকে রক্ষা পেয়ে পালিয়ে আসলো কেন বলো? আরে আসতে, তা তুমি এই খবরটা কি করে জানলে? আমি কি করে জানলাম সেটা তোমার জানার দরকার নেই। আমি ঠিক বলছি কিনা সেটা বলো। ও বুঝেছি, ওই অমরনাথ তোমার গুপ্তচর, সে এসে
দোকানে আড়ি পেতে কথাগুলো শুনেছে আর তোমাকে এসে বলেছে। শোনো, আমি এত সব জানি না। দুই অপরিচিত পুরুষকে আমার বাড়িতে থাকতে দেব না, ব্যাস। আর প্রয়োজন হলে তুমি তোমার মুসলমান বন্ধুদের সাহায্য নাও, আর এরপরে যদি তুমি ওদের এখানে রাখতে চাও তাহলে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আহ, চিৎকার করছো কেন? চিৎকার করবো না তাহলে কি করবো বলো? ঠিক আছে, আমি তোমাকে সত্যিটাই বলছি, শোনো। তুমি তুমি কি বিপজ্জনক পদক্ষেপ নিয়েছো বুঝতে পারছো? কেউ যদি জানতে পারে, বোস বাবু তো গ্রেফতার হবে না, আর আর আমাদের ছেলেমেয়েদের কি অবস্থা হবে? আরে শোনো না, তুমি আর আমি যদি সাবধানে থাকি তাহলে কিছুই হবে না। আর আমার কথাটি একবার ভাবো, এই পরিস্থিতিতে আমারই বা কি করা উচিত ছিল? সুভাষবাবুর মতো লোক দেশপ্রেমের আমার অতিথি হয়ে এসছে, এর চাইতে বড় ব্যাপার আর কি হতে পারে বলো? এই সুযোগটা যে আমি আর নষ্ট করতে পারলাম না। তুমি ঠিক বলছো। সুভাষবাবুর মতো দেশপ্রেমিককে যথাসাধ্য সাহায্য করাই আমাদের কর্তব্য। কিন্তু কিন্তু কিছু যদি হয়ে যায় আমাদের কি হবে? আমাদের ছেলে মেয়েদের কি হবে? কি কি ভয়ঙ্কর ব্যাপার হবে বলো? আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? সুভাষবাবু নিজের নাম যশ খ্যাতির লোক ছেড়ে দিয়ে আত্মত্যাগ করে চলছে। আমরা আমরা কি ওনার জন্য এই এতটুকু ত্যাগ স্বীকার করতে পারি না বলো? তুমি তোমার ছেলে মেয়েদের কথা বলছো, ওরা কি আর এখন ভালো আছে বলো? নিজের দেশ ছেড়ে পরবাসে আছে। আরে আরে আমাদের দেশ যদি স্বাধীন হয় হয়তো আমাদের লাভ, আমরা আবার আমাদের দেশে ফিরে যেতে পারবো। আমার ছেলে মেয়েরা আবার স্বাধীন হয়ে বাঁচতে পারবে। তার জন্য এই এতটুকু ত্যাগ স্বীকার কি আমরা করতে পারি না? ঠিক, একদম ঠিক। আর তার জন্য যদি আমাকে প্রাণ দিতে হয় আমি বিন্দু মাত্র কুণ্ঠিত হব না। তুমি তুমি নিশ্চিন্তে থাকো, আমি যথাসম্ভব গোপনীয়তা বজায় রেখে সুভাষ বাবুর সেবা শুশ্রূষা করে যাব। তাহলে চলো এখন আমরা শুয়ে পড়ি। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে যাবে থেকে আর। বুঝলে রহমত, রাশিয়ানরা কিন্তু আমার পরিচয় সম্পর্কে নিঃসন্দেহ নয়, তাই তোমার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তোমাকে পত্রপাঠ নাকচ করে দিয়েছে। আমিও কিন্তু তাদের উত্তরের প্রত্যাশায় ছিলাম। আমার মনে হয় কি বোসবাবু, যেহেতু ইতালীয় দূতাবাস আপনাকে সাহায্য করতে প্রস্তুত, তাদের সাহায্য নেওয়াটাই ছিল। কিন্তু তুমি কি পেশোয়ার খবর পাঠিয়েছিলে? আমার বন্ধুরা কি জানে রাশিয়ার দূতাবাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক হয়েছে? তা পাঠিয়েছি, কিন্তু তা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। যে ইতালীয় দূতাবাসের সাহায্য নিয়ে আপনি যত দ্রুত সম্ভব কাবু ত্যাগ করুন। আমি চাইছি মস্কো যেতে। রোম বা জার্মানি কি তোমার প্রথম পছন্দ নয়? কিন্তু রাশিয়ানরা তো আপনাকে সাহায্য করবে না, না করেই দিয়েছি। আচ্ছা রহমত, তুমি একবার দৃশ্যটা ভাবো। লম্বা গোফ দাড়ি লাগিয়ে গাছের নিচে বসে আছে জিয়াসউদ্দিন, আর তুমি দূর থেকে একটা লোক দেখিয়ে বলছে ওটা সুভাষচন্দ্র বসু, তাও আবার ভাঙা ভাঙা পার্সি ভাষা। হ্যাঁ,
কোন কোন পাগল বিশ্বাস করবে বলো? কি আর করা যাবে বলুন? আপনি তো আর এখন যেরকম আছেন ওই স্বাভাবিকভাবে বাইরে বেরোতে পারবেন না। আর আমার মতে তাহলে দূতাবাসের সাহায্য নিয়ে আপনি যদি রোম বা জার্মানি যেতে পারেন, সেখান থেকে না হয় আপনাকে মস্কো পাঠাবার ব্যবস্থা করা যাবে। শুধু শুধু এখানে বসে বসে সময় নষ্ট করা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, তোমার কথা যথেষ্ট যুক্তি আছে। ঠিক আছে, আমি ভেবে দেখবো। তুমি এক কাজ করো, তুমি বরং এখন কি বিশ্রাম করো। আজকে রাত অন্তত নিশ্চিন্তে কাটাও। তোমার ওই কনস্টেবলের ভূতা তাড়া করবে না। সুভাষবাবু, হ্যাঁ, আপনার চিঠি। আচ্ছা। বাহ, বসুন। Dear Subhas Bose, the day I got your letter, on that very day, I informed the higher authority about your presence here in Berlin and Rome. Getting this news, the authority has expressed great joy. They congratulated you on your strange escape. I have been given the order to help you within a few days. All the arrangements for you will be done. I will send you all the informations through her Thomas. With regards, Sinara Karoni. আচ্ছা, এই টমাসটা কি? উনি একজন জার্মান, আমার মতো রেডিও বিক্রেতা। প্রকৃতপক্ষে উনি একজন গুপ্তচর। এই রেডিও বিক্রির নেপথ্যে রাজনৈতিক খবরাখবর সংগ্রহ করে রোম এবং বার্লিনে পাঠানো ওনার দায়িত্ব। যাই হোক, এটা আশার আলো পাওয়ার। আমার তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমার এই বিচিত্র কলায়নে আমাকে অভিনন্দন জানিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বোসবাবু, বলছিলাম কি, আপনি যদি কিছু নাম মনে না করেন তাহলে এই আপনার বিচিত্র পলায়নের কাহিনীটা একটু শুনতে চাই। বলবেন? শুনবে? হ্যাঁ। 15ই জানুয়ারি রাত 8টা আমি মৌলবীর বেশে গাড়ি করে বাড়ি থেকে বের হলাম। আমার সঙ্গে ছিল আমার ভ্রাতুষ্পুত্র শিশির ঘোষ। সেখান থেকে ট্রেনে করে 17ই জানুয়ারি রাত 9টা আমি পেশমারি পৌঁছাই। 19 জানুয়ারি আমার বন্ধুরা আমাকে পাঠানের পোশাক দিল, কারণ তাদের কাছে মৌলবীর পোশাক থেকে পাঠানের পোশাকটা অনেকটা নিরাপদ মনে হল। আর সঙ্গে দিলেন দুজন বন্দুকধারী, রহমত ও সঙ্গে ছিল। 20 জানুয়ারি আমি ভারতের সীমানা অতিক্রান্ত করে পৌঁছে গেলাম আড্ডাসারি। সেখানে রাত কাটিয়ে আমরা পৌঁছে গেলাম লালপুর। 8 দিনের খান সাহেব সেখানকার শাসনকর্তা যাই কালে তিনি ছড়িয়ে দিয়ে এক পরিচয় করেন অভ্যন্তরীণ।
এগিয়ে যাও, আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে। কিন্তু কিন্তু এই তুষারপাতে যে হাত পা কেটে যাচ্ছে, একটু দাঁড়িয়ে আগুন জ্বালিয়ে শরীর গরম করে রওনা হলে ভালো হতো না? না, থামা চলবে না, এগিয়ে যাও। কিন্তু আপনার শরীর তো দিচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। নদীর ধারে পৌঁছো। আচ্ছা আচ্ছা রঘুত, এখানে তো কোনো নৌকাই দেখা যাচ্ছে না। আমরা নদী পেরোবো কিভাবে? এখানে নৌকা পাবেন না, ওই ভিস্তিওয়ালাতে চামড়া থলির উপর মাছের ডাল বিছিয়ে নৌকার মতো বানিয়ে নদী পারাপার করবো। বাবা আসুন আসুন, যে ভয়ঙ্কর, আসুন উঠে পড়ো। যাও। এইবার এই গাছের নিচে বসে বিশ্রাম করুন। আমি দেখছি কাবুল যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যায় কিনা। আপনি বিশ্রাম নিন। আমাদের নিয়ে যাবে ভাই, আমরা কাবুল যাব। ভেতরে জায়গা নেই, বাক্সের উপর বসে যদি যেতে পারেন তাহলে এই ঠান্ডার মধ্যে তাহলে নেওয়া যাবে। তবে বড় বড় গাছের ডালের ঝাপটায় ছিটকে পড়ারও সম্ভাবনা আছে। কিন্তু ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের যে যেতে হবে। তুমি দাঁড়াও একটু। তাড়াতাড়ি আসুন। মিস্টার জিয়াউদ্দিন, মিস্টার জিয়াউদ্দিন, উঠুন উঠুন, কাবুল যাওয়ার জন্য গাড়ি পেয়েছি। এসছে? আসুন আসুন, চল আসুন আসুন। প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে মালবাহী ট্রাক গাড়ির উপরে বসে কাবুলে আসা। একদিকে ঠান্ডা, আরেকদিকে বড় বড় গাছের ডালের ঝাপটায় কখন গাড়ি থেকে পড়ে যায় সে ছিটকে যাবার ভয়। জায়গায় জায়গায় তল্লাশি, খান সাহেবের পরিচয়পত্র দিয়ে বাঁচা। শেষ পর্যন্ত অনেক অনেক কষ্ট করে এই সরাইখানাতে আসা। আর কষ্ট বলে কিছু লাগা আপনি জানেন? কি করে দেখে ফেললো? শোনো, দরজাটা খুলে গেছে। শোনো, এদিকে এসো। এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না, আমাদের বিকল্প ব্যবস্থা করতেই হবে। আমার মনে হচ্ছে পথ ঠিক আছে। উত্তম বাবু ফিরে এসে কি বলে দেখি একবার। উত্তম বাবু যাই বলো উত্তম বাবু, আমাদের এখান থেকে সরে পড়তে হবে। আমার মনে হচ্ছে বিপদ খুব খুব কাছেই। প্রবোধ, তুই কিছু করো। আমি আর আপনার বাড়িতে থাকতে পারবো না। আজকে আমি ছেড়ে চলে যাবো। কেন, কি হয়েছে?
আপনি কাকে বাড়িতে আশ্রয় দিয়েছেন জানাজানি হলে কি হবে বুঝতে পারছেন? না না, আমার পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তাদের প্রতি আমার ভালোবাসাও আছে, আর তাদেরকে রক্ষা করতে আমাকে আপনার বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। শুনুন, যদি বিষয়টা জানাজানি হয় তবে বুঝবো আপনি সবাইকে জানিয়েছেন, আর তখন কিন্তু আমি আপনাকে ছাড়বো না বলে দিলাম। না 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 না, বিশেষ করুন, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি শুধু আপনার বাড়িতে ছেড়ে চলে যেতে চাই। ঠিক আছে, আপনি অসুস্থ, তাই এই নোংরা বাড়িতে আপনি থাকছেন, ভালো পরিবেশে আপনি চলে যাচ্ছেন। ঠিক এই কথাটাই যেন সবাই জানতে পারে, মনে থাকে যেন। হ্যাঁ, মনে থাকবে। ঠিক আছে, চলুন। এখানে আর থাকা ঠিক হবে না। সুভাষবাবু, কি সাংঘাতিক কাণ্ড হয়ে গেল! কি করেছে দরজাটা খুলে গেল! সুভাষবাবু, আমি কিছু বুঝতে পারিনি। আচ্ছা, এখন পরিস্থিতি কি? এই মিস্টার আর বলেছে আমার বাড়িতে থাকবে না, আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আর বলেছে কাউকে কিছু বলবেন না। সে যাই বলুক, আমাদের এখান থেকে সরে করতে হবে, আমাদের এখান থেকে গা ঢাকা দিতে হবে। এখানে আর থাকা এক মুহূর্ত চলবে না। আপনি যেটা ভালো মনে করেন আপনি সেটাই করুন। তবে আমি এখনই আমার দোকানে গিয়ে আপনাদের জন্য অন্য একটা নিরাপদ আশ্রয়ে আমি সন্ধান করছি। যে কোনোভাবেই হোক আপনাদের আজ বিকেলের মধ্যেই এখান থেকে সরে পড়তে হবে। তাই ভালো। তার মানে তুমি বলতে চাইছো যে কোনো লোককে যে কোনো সময় তুমি রাশিয়ায় পাঠাতে পারবে? আলবৎ পারবো। আফগানিস্তানে যার একটা লড়ি থাকবে সে সব রাস্তা চেনে, বুঝলেন? আর আমি এমন একটা পথ জানি যেদিক দিয়ে শুধুমাত্র ওই আমু নদী পার করলেই রাশিয়ায় পৌঁছানো যায়। কিন্তু এই চোরা কারবারিদের যাতায়াতের পথ সেটা খুবই দুর্গম পথ। আচ্ছা, নদী পারাপারের জন্য সেতু আছে কি? সেতু আছে, কিন্তু পরিচয়পত্র থাকলেই সেই সেতু দিয়ে যাওয়া যাবে, না হয় মস্ত দিয়ে। তো অর্থাৎ ওই বেস্তিওয়ালাদের চামড়ার থলিতে হাওয়া ভরে জাল বিছিয়ে নদী পার করে, তবে তা খুবই বিপজ্জনক। আচ্ছা, আপনি কথা জিজ্ঞেস করছেন কেন? যাবেন নাকি? না না না, আমি যাব না, তবে আমার এক বন্ধু যাবে। আচ্ছা, ওনার কাছে তো পরিচয়পত্র নেই, তাহলে তুমি কি তাকে রাশিয়ায় পাঠাতে পারবে? অবশ্যই পারবো। আর শুনুন, এই আমার মতো তো লোক এরিয়াতে আর পাবেন না, ওনাকে চলে আসতে বলুন। তবে আপনার বন্ধু মুস্তফা পার্সি জানে কি? না, পার্সি বা পোস্ত জানে না। তবে হ্যাঁ, পার্সি বা পোস্ত জানা অন্য কোনো একজন লোককে সঙ্গে করে নিয়ে আসতে পারে। এই তাহলে চলবে, ওই ওনাকে হাজি সাহেব বানিয়ে দেব। তারপর আমরা মাজার শরীফে উজবেকের ছদ্মবেশে তীর্থযাত্রাতে যাব। ওই দিন আমরা থেকে এরপরের দিন আমরা বুলক চলে যাব। আর ওখানে গেলেই আমার এক বন্ধু আছে, সে রাশিয়ানদের সঙ্গে চোরা কারবার করে, বাকি সবও করে নেবে, কিন্তু ওই তার জন্য কিছু একটা খরচ লাগে। কেমন খরচা পড়বে? নমস্তে উত্তম চা। আরে আসো জীবনলাল, তা কবে এলে? এই তো সোজা আজকেই তোমার এখানে চলে আসলাম, প্রতিবারের মতো। তুমি তো ভালো করেই জানো, তোমার সঙ্গে দেখা না করে, ভাবির হাতে রান্না না খেয়ে আমি ব্যবসার কাজ শুরু করি না।
তা বেশ বেশ। আচ্ছা, তা কেমন খরচা পড়বে? আর তেমন কিছু না, ওই আমার বন্ধুর জন্য এক জোড়া হাওয়াই চটি আর একটা লুঙ্গি হলেই চলবে, ব্যাস। ঠিক আছে। ওই যে আমি বলেছিলাম না আমার বন্ধুর কথা, 500 বা পুস্তক জানে উনি। নমস্তে নমস্তে। তবে আপনারা কবে যাচ্ছেন? কিচ্ছু আচ্ছা আচ্ছা, শুনুন, এই নিন, এই টাকাগুলো আপনি রেখে দিন, বাকিটা আমি পরে দিয়ে দিচ্ছি। আমার এক বন্ধু এসছে, হ্যাঁ, ওনার সঙ্গে একটু কথাটা বলি, আপনারা বাইরে গিয়ে একটু কথাটা সেরে দিন। আসুন আসুন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার উত্তম চাঁদ? এই প্রথম লোকটাকে আমি চিনি, লরি চালানোর নামে সে 1 নম্বরের জুয়ারি। তোমার সঙ্গে তার কি লেনা দেনা? না, তেমন কিছু না। হ্যাঁ, তাহলে এই চোরা কারবারি, জুয়ারি, তাদের সঙ্গে তোমার কি সম্পর্ক? এই দ্বিতীয় লোকটাকে তো আমার ভালো ঠেকেনি। না বন্ধু, তুমি তুমি যা ভাবছো এমন কিছুই না আর কি। তাহলে এই চোরা কারবারিদের সঙ্গে লেনা দেনা কি? দেখো উত্তম চাঁদ, তুমি আবার কোনো রাজনৈতিক ঝামেলায় জড়িয়ে পড়ছো না তো? আহা, বললাম তো, তুমি যা বুঝছো এমন কিছুই না। শোনো, ভারতবর্ষের অবস্থা কিন্তু ভালো নয়। সুভাষ বোস অন্তর্ধান হয়েছেন, ব্রিটিশরা চারিদিকে গোয়েন্দা লাগিয়ে রেখেছে। এ ধরনের কোনো কাজে জড়িয়ে যাচ্ছ না তো? ভাবি জানে? আমি কিন্তু ভাবিকে সব জানাবো। দেখো জীবনলাল, জানো, এই তোমার বৌদি না এই বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল। এই সবে মাত্র 2 দিন হলো এই বাড়িতে ফিরেছে। তার জন্য ওই বাড়ির সমস্ত কাজ কর্ম, এদিকে দোকান আমাকে সামলাতে হচ্ছে। মাঝে মধ্যে তো এই খাবার দাবারের দোকান থেকে কিনে কোনো রকম ভাবে দিন কাটাচ্ছি ভাই। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি আমাকে এড়িয়ে যেতে চাইছো? না না, আমি সব ভাবিকে জানাবো। নমস্তে হাজি সাহেব। নমস্তে নমস্তে। আমি চললাম। বসুন বসুন। তা বলুন, এখন খবর কি? খবর হচ্ছে গিয়ে ওনাদের অন্য একটা সরাইয়ে কয়েকদিনের জন্য সরিয়ে দিয়েছে। আচ্ছা, তবে ওই শেরোডা কারণের থেকে কোনো খবর এসছে কি? না, এখনো তো কোনো খবর আসেনি। তবে সুভাষবাবু ওনাকে একখানা চিঠি লিখেছে। চিঠি? হ্যাঁ, এই নিন, দেখুন। Dear Sharara Karani, Rahmat Khan has contacted Head Thomas twice, but has not been able to collect any news from you so far. Hopefully, you have completed the official procedure for visa. I'll be grateful if I get any positive news as early as possible. If you want to give me any news in the future, send it to my friend's show. I don't feel good to send people to Head Thomas every day. With regards, Subhash Bose. বুঝলাম। টমাস মানে ওই জার্মান রেডিও বিক্রেতা? হ্যাঁ, ওই একজন গুপ্তচর। তবে ওদিক থেকে সরাই থেকে রহমত কা খবর পাঠিয়েছে সুভাষবাবু নাকি সরাইয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, আমাশয় হয়েছে। তাছাড়া ডাক্তার দেখানোর কোনো উপায় পর্যন্ত নেই। এই অবস্থায় কি করা যায় বলুন তো? কি করা যায়? উত্তম চাঁদ, হ্যাঁ, তুমি বরং এক কাজ করো, তুমি এখন ওনাদের তোমার বাড়িতে নিয়ে রাখো। একমাত্র সেবা শুশ্রূষা দ্বারাই বোসবাবুকে সারিয়ে তুলতে পারবে। আরে আমার বাড়ি যদি সার্চ হয়? এই কয়দিন যখন হয়নি, মনে হয় মিস্টার আর কাউকে কথাটা বলেনি। আর আমার মনে হয় সে কাউকে বলবেও না, কারণ সে খুব ভয় পেয়েছে। আর
লোক জানাজানি হলে সে যে নিজেও এই ঝামেলায় জড়িয়ে যাবে সেই বিষয়টাও কিন্তু সে ভালোভাবে বুঝতে পেরেছে। আরে বাবা, বাড়িতে তো আমার স্ত্রী আছে, সেবা শুশ্রূষা করে ঘোষবাবুকে সারিয়ে তুলতে পারবে। আরে একটু সুস্থ হলে ওনাকে নিয়ে আসবে আমার বাড়িতে বিকেল বেলায়, তখন কিন্তু সব কর্মচারীরা চলে যাবে, বলবে আমি ওনাকে চা খাবার নিমন্ত্রণ করেছি, আর ওনার সঙ্গে কথা বলে বাকি সব ঠিক করা যাবে। কেমন? ঠিক আছে, আমি তবে উঠি এখন। হ্যাঁ হ্যাঁ ও ও, আরেকটা কথা শোনো, জীবনলালকে কিন্তু কিচ্ছু বলবে না। একটা লোকটা একটা হালকা মানুষ করে, একেবারে বোকা। দেখবে দেখবে তোমার উপকার করতে গিয়ে সব কেমন পণ্ড করে দে। কেমন? হ্যাঁ। আমি তবে চলি এখন। হ্যাঁ ঠিক আছে। গো, কি হলো? ঘোষবাবুদের খবর কি? মিস্টার আর কাউকে কিছু বলিনি তো? এই ঘোষবাবুদের যেখানে পাঠিয়েছিলেন সেখানে তারা সুরক্ষিত আছে তো? ধরা পড়ে যাবে না তো? আমাদের আমাদের দেশ স্বাধীন হচ্ছে তো? আরে বলছো না কেন, বলো না। আরে বাবা, এত উতলা হচ্ছ কেন? ওরা সবাই ঠিক আছে, কেউ ধরা পড়েনি। আর যার উপর ভারতের হাজার হাজার লক্ষ্মীদের শুভেচ্ছা রয়েছে সে কি আর ধরা পড়তে পারে? সুভাষবাবু কিন্তু তোমার সেবা শুশ্রূষার কথা খুব বলছে, খুব। ছাড়ো তো, এই কটা দিন আমি দিন রাত উৎকণ্ঠায় ছিলাম, কি হয় কি হয়। আর তুমি এসছো রোমান্স করতে। আচ্ছা আচ্ছা বলো তো, এই দরজাটা কে খুলেছিল? আমি তো ঘোষবাবুর ঘরের দরজা সবসময় বন্ধ হয়ে রাখি, শুধু বন্ধ না গো, বাইরে থেকে তালা দিয়ে রাখি। তাহলে আমার মনে হয় ওই অমরনাথ খাবারের থালাগুলো আনতে গিয়ে ওই দরজাটা লাগাই। আচ্ছা শুনো, তুমি কিন্তু ওকে আবার বকাঝোকা করো না, ও আন্দাজ করতে পারছে। সব বুঝতে না পারলেও কিছু একটা ঘটছে সে বুঝতে পারছে কিন্তু। না না, ওকে ওকে তো এখন আরো বেশি করে আদর যত্ন করছে, যাতে যাতে আমাদের উপরে রাগ না হয়, বুঝে থাকে। আর এই 3 দিন তো হয়ে গেল, বিশেষ কোনো দুর্ঘটনা যখন ঘটেনি, তাই তাই বলছিলাম ঘোষবাবুদের আবার আমাদের বাড়িতে নিয়ে আসলে হয় না গো? আমি আমি ওনার সেবা শুশ্রূষা করার সুযোগ পাবো। দেখো লক্ষ্মী, তুমি কিন্তু একজনের বিবাহিত স্ত্রী, তা অন্য পুরুষের প্রতি তোমার অনুরক্ত থাকাটা কিন্তু মোটেই ভালো দেখাচ্ছে না। তোমার মতো মানুষের স্ত্রী হয়েছি, সেটা আমার আগের জন্মের পুণ্যের পাপের ফল। ঘোষবাবুর মতো মানুষের প্রতি অনুরাগ থাকবে না কি তোমার প্রতি থাকবে? কি সৌর্য, কি বীর্য! ওনাকে দেখলেই পায়ে ধরে প্রণাম করতে ইচ্ছে করে। উনি মানুষ নয় গো, উনি দেবতা। তোমার প্রশংসা কি শেষ হলো? তাহলে খাবার দাবার দেবে, চলো। শোনো, আগামীকাল ঘোষবাবুদের আবার আমাদের বাড়িতে নিয়ে আসবো গো। হ্যাঁ, তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি। খুব ভালো হবে গো, খুব ভালো হবে। শরবতটা খেয়ে নিন। লক্ষ্মী, আমি তো সুস্থই আছি, আর কত সেবা যত্ন করবো? মোটেই আপনি সুস্থ নন। আরে পেটের সমস্যাটা না থাকলেও দুর্বলতা কিন্তু যথেষ্টই আছে, তাই বেশি করে খাওয়া দাওয়া করুন, তবে দুর্বলতাটা কেটে যাবে। সুভাষবাবু, আপনার জন্য একটা ভালো খবর আছে। পরে শুনবো, আগে লক্ষ্মীর সঙ্গে কথা বলিনি। ও তো মাতৃস্বরূপা, আমার সেবা যত্ন করছে, কত
কত কষ্ট করছে, হ্যাঁ? না না না, আপনার জন্য না, আমি আমার দেশমাতৃকার এক বীর সন্তানের সেবা শুশ্রূষার মধ্য দিয়ে আমার মাতৃভূমি সেবা করছি। বাহ বাহ লক্ষ্মী, বেশ বলেছো। আচ্ছা লক্ষ্মী, তোমার কাছে আমার একটা কথা জানার ছিল। বলুন, কি বলবেন? আমি তো ঘরে বন্দি আছি, তোমরা ঘরের দরজায় তালা লাগিয়ে রেখেছো, কিন্তু প্রায় তোমাকে জোরে জোরে গান করতে শুনি। কখনো এক লাইন, কখনো দু লাইন, কখনো আবার অর্ধেক লাইন। আচ্ছা, ব্যাপারটা কি কোনো সংকেত নয় তো? হ্যাঁ লক্ষ্মী, বোসবাবু যা বলছে তা কি ঠিক? আরে কেন এমন করো তুমি? বোসবাবু, আপনি ঠিকই বলেছেন, সংকেতে। হ্যাঁ, এ তো আমি কিছুই বুঝতে পারছি না। আসলে কি বোসবাবু, আমি প্রায় সারাদিন এই ঘরের আশেপাশে ঘোরাঘুরি করি। আর বোসবাবু তো কাশি হয়েছিল, আর যখনই উনি কাশি দিতে শুরু করতেন, আর তখনই আমি জোরে জোরে গান গাইতে শুরু করতাম, যেন পাশের বাড়ির কেউ আন্দাজ করতে না পারে এখানে কেউ লুকিয়ে আছে। আর যখনই বোসবাবু কাশি থামিয়ে দিতেন, তখনই আমার বেসুরা গানগুলো থামিয়ে দিতাম। খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, বলো কি খবর নিয়ে এসছো? আপনার চিঠি হেড টমাস মারফত সেনারা কারণের কাছে পাঠিয়ে দিয়েছি। ওনারা চোরাই পথে আপনাকে রাশিয়ায় পাঠাবেন। যদি আপনি সম্মতি দেন তবে আমি চূড়ান্ত কথা বলব। কিন্তু ইতালীয় দূতাবাস কতদূর কি করবে তা তো বুঝতে পারছি না। হচ্ছে হবে বলে দিন চলে যাচ্ছে। শোনো, আমি চেষ্টা করে দেখছি, ওনারা ওইখানে পৌঁছে দেবে রাশিয়া, কিন্তু সেখান থেকে কিন্তু মস্কো যাওয়ার জন্য আপনাকে একাই যেতে হবে। ওই পথটা কিন্তু খুব ভয়ঙ্কর। আপনি পারবেন কি? আবার কি নিয়ে এসছো? এই মাত্র শরবত খেলাম। আরে মোটে আপনি সুস্থ না। আরে আপনার শরীর খুবই দুর্বল, আর না খেলে বল ফিরে পাবেন না। হ্যাঁ, নিন খেয়ে নিন, খেতে খেতে কথা বলা যাবে। বলছিলাম, গতকাল মিস্টার আর এর স্ত্রী এসেছিলেন আমাদের বাড়ি। আমি ওনাকে আমাদের বাড়ির সবগুলা ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। এর বাড়িতে যে কোনো অপরিচিত লোক থাকছে না তা কিন্তু উনি সচক্ষে দেখে গেছেন। তাই এখন আমাদের বাড়িতে থাকলে কোনো ভয় নেই। বোসবাবু, আপনি বিকেলে শুনলাম হাজি সাহেবের বাড়ি যাচ্ছেন, আপনাকে নিমন্ত্রণ করেছেন। কারণ উনি আমাকে বাইরে থেকে যথেষ্ট সাহায্য করেছেন। আমি যদি না যাই উনি খারাপ ভাববেন। তাছাড়া শুনলাম ওনার স্ত্রী জার্মান এবং বৈশ্বিক ঘটনা প্রবাহ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তাই ভাবছি জার্মানদের ওনার থেকে কোনো সাহায্য পাওয়া যায় কিনা সেই ব্যাপারে একটু কথা বলছি। তাহলে রাতে কি আমাদের এখানে খাবেন, নাকি হাজি সাহেবের বাড়ি থেকে খেয়ে আসবেন? ও নিয়ে তুমি কিছু ভেবো না, লক্ষ্মীর ভান্ডার সবসময় পূর্ণ থাকে। তাহলে কি আমি চূড়ান্ত করব? সে আপনাকে ওই রাশিয়ার সীমান্তে পৌঁছে দেবে। রাস্তাটা ভয়ঙ্কর। আপনি পারবেন তো? কিন্তু আমি ভাবছি অন্য কথা। কিস্তিওয়ালাদের নদী পার কি যে ভয়ঙ্কর। আচ্ছা, এই যে সেনারা করণ, তাদের থেকেও তো কোনো খবর আসছে না। আর পেশোয়ার বন্ধুরা আমার কোনো খবরই দিচ্ছে না। হচ্ছে হবে বলে দিন চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি চোরাই পথে রাশিয়া ঢোকার পরও কিন্তু চোরাকারবারি হিসেবে জেলে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আমি তো জেলে বন্দি আছি। আপনি চূড়ান্ত করুন। আমার দৃঢ় বিশ্বাস রাশিয়ানরা প্রফেসর জিয়াউদ্দিনকে জেলে বন্দি করলেও সুভাষ বোস পরিচয় পেলে তাকে মস্কো পাঠানোর ব্যবস্থা করবে। ঠিক আছে, আমি আজই কথা বলছি। আর বলছিলাম কি, আপনি তৈরি হয়ে নিন,
আরে হাজি সাহেব তো আবার গাড়ি পাঠাবে। দেখো মানুষ ড্রেস পরে তৈরি হয়, আর আমি এইটা নকল চুল দাড়ি লাগিয়ে তৈরি হয়ে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, চল চল। ইয়ে চোকরা, তোমার মালিক কোথায়? উনি এক্ষুনি চলে আসবে, আপনি বসুন। আরে নমস্কার, সেনারা কারণে সাহেব যে, তা বলুন কোনো খবর আছে কি? না, তেমন কোনো ইতিবাচক খবর আমি পেলাম না। দেখুন, আপনাদের সঙ্গে যোগাযোগের পরও কিন্তু 3 সপ্তাহ কেটে গেল। মস্কো অবস্থিত রুশীয় দূতাবাস থেকে ওই সংবাদ পাওয়ার পরও 2 সপ্তাহ কেটে গেল। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুভাষবাবু অনির্দিষ্টকালের জন্য এক জায়গায় বসে থাকতে পারে না। তা আমি বুঝতে পারছি। সম্ভবত ওই ছাড়পত্র নিয়ে মস্কোতে কোনো গন্ডগোল হয়েছে। আমি সুভাষবাবু যাতে রাশিয়ার মধ্য দিয়ে রোম বা বার্লিনে যেতে পারে সে চেষ্টা করেছিলাম, কিন্তু রুশ সরকার সেই সুবিধা দিতে প্রস্তুত নয়। তাও আমি চেষ্টা করে দেখছি। আপনি সুভাষবাবুকে বলবেন কোনো চিন্তা না করতে, আর যদি কোনো খবর পাই আমি আপনাকে অতি শীঘ্র জানাবো। আর এই কারণে আমার আজকে এখানে আসা। আমি চলি এখন তাহলে। নমস্কার। নমস্কার নমস্কার, বসুন 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 বসুন। আসতে আসতে কোনো অসুবিধা হয়নি তো? নে, একদম অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা বোসবাবু, যেটা নিয়ে আলোচনা করার কথা ছিল, আচ্ছা বলছিলাম এই রাশিয়ার উপর আপনার এতটা ভরসা করার কারণ জানতে পারি কি? ইংরেজরা কিন্তু রাশিয়ার বন্ধু নয়, তাই আমার দৃঢ় বিশ্বাস রাশিয়ানরা আমাকে ইংরেজদের বিরুদ্ধে প্রচার কার্য চালাতে দেবে। মিস্টার বোস, আপনি কি মনে করেন শুধু প্রচার কার্যে ভারতের স্বাধীনতা সম্ভব? আমার বিশ্বাস সর্বাত্মক বিপ্লবের মাধ্যমে ইংরেজদের তাড়িয়ে না দিলে তারা ভারত ছেড়ে পালাবে না, ভারতকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে। তারা কোনো দেশকে শান্তভাবে স্বাধীনতা দেয় নাই। এই যে আয়ারল্যান্ডের কথাই ধরুন, সব জাতি হওয়া সত্ত্বেও 700 বছর পর স্বাধীনতা দিল, কিন্তু তার বিনিময়ে কিছু ভূমি নিজের দখলে রেখে দিল। আর ইংরেজ স্বেচ্ছায় ভারত ছেড়ে চলে যাবে তাই বিশ্বাস করি না। আচ্ছা, এই আয়ারল্যান্ডের মতন বিপ্লব কি ভারতবর্ষে বর্তমান সময়ে সম্ভব? না, বিদেশি শক্তির সাহায্য ছাড়া কোনো বিপ্লব সম্ভব নয়। এই যে রুশ বিপ্লব, তার পেছনে তো ছিল জার্মানরা। আমেরিকা ফরাসিদের সাহায্যে স্বাধীনতা অর্জন করেছে। তাহলে আমাকে বিদেশি শক্তির সাহায্য নিতে দোষ কোথায়? আচ্ছা, রাশিয়ানরা যে আপনাকে সাহায্য করবে তার নিশ্চয়তা কোথায়? আমি রাশিয়ানদের সম্মতি আদায়ের চেষ্টা করব, আর যদি ব্যর্থ হই তারপর প্রচার কার্য চালিয়ে যাব। কিন্তু ভারতে থাকলে আমাকে কারাগারে বন্দি করে রাখতো, আমি কোনো আন্দোলন করতে পারতাম না। তাই কারাগারে বন্দি থেকে পচে মরার চাইতে দেশের বাইরে গিয়ে আন্দোলন চালিয়ে যাওয়াটাকে আমি সমীচীন বলে মনে করি। আচ্ছা, মস্কো যেতে না পারলে কি করবে? কিছু ভেবে দেখেছেন? রোম বা বার্লিন যাওয়ার চেষ্টা করব, কিন্তু তারপরও আমি মস্কো যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। যদিও চোরাই পথে আফগান তাদের সাহায্য নিয়ে আমি যাওয়ার চেষ্টা করব, কিন্তু সঠিক সিদ্ধান্ত কিন্তু আমি নেইনি। ইতালীয় দূতাবাস থেকে খবর এলে আমি সেই সিদ্ধান্তই নেব। আচ্ছা মিস্টার বোস, হঠকারী সিদ্ধান্ত হয়ে যাবে না তো?
ভারতবর্ষকে স্বাধীন করতে হলে আমাকে সশস্ত্র বিপ্লব করতেই হবে, না হলে 50 বছরেও ভারত স্বাধীন হবে না। তাই তাই আমাকে ঝুঁকি নিতেই হবে। আচ্ছা, স্বাধীনতা পেলেই কি আপনি খুশি হবেন? ভারতবর্ষ তো ধর্মগত বিভেদ ও রাজনৈতিক বেধিতে আক্রান্ত। এই বিষয়ে আপনার কি মতামত? স্বাধীনতার পর 20 বছর পর্যন্ত কঠোর কোন নির্মম ডিক্টেটর যদি ভারতবর্ষকে শাসন করে তাহলে বিভেদ দূর হবে। বিদেশি রাষ্ট্র ব্যবস্থার আদলে যদি ভারতবর্ষকে শাসন করে ভবিষ্যতে বিপদ হবে। তাই ভারতবর্ষের দরকার কামাল পাশার মতো ডিক্টেটর। আচ্ছা মিস্টার বোস, আপনি যদি বার্লিন যান তবে আমাকে বলবেন, আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ক্ষমা চেয়ে নিচ্ছি, অনুমতি না নিয়েই প্রবেশ করলাম। আপনার জন্য সুখবর আছে। বলো কি খবর? আপনি বার্লিন যাচ্ছেন, আপনার সঙ্গে 2 জন জার্মান ও 1 জন ইতালীয় দূত থাকবে, আর আপনার ছদ্মনাম হবে তারাতাই। তারাতাই? আচ্ছা, জার্মান কারা কারা সঙ্গে যাবে নাম বলতে পারবেন কি? 2 জনের নাম তো জানি না, তবে একজনের নাম ডাক্তার ওয়েলার। ডক্টর ওয়েলার অত্যন্ত চালাক লোক। আমার মনে হয় মিস্টার বোস, জার্মানরা আপনাকে মস্কোর হাতে তুলে দেবেন না। জার্মানদের সাহায্য আপনাকে নিতেই হবে। 16 মার্চ সেনারা কারণের বাড়িতে আপনাকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছি, আর 20 মার্চ আপনি আফগান সীমান্ত পার করে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে। যাই হোক, সবার প্রচেষ্টাই সার্থক হল। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আগামীকাল বোসবাবু চলে যাচ্ছে। তার মানে বোসবাবু সফল? হে, আমাদের দেশ স্বাধীন হচ্ছে। হে, ইংরেজদের নির্মম অত্যাচার আর সইতে হবে না। ধনী দরিদ্র সব সমান হবে। তোমাকে আর আফগান প্রদেশে থাকতে হবে না গো। আমরা আবার দেশে ফিরতে পারবো। আমার গ্রাম, আমার ছোটবেলার সেই স্মৃতি, পরিচিত বসন্তের হাওয়া, পুকুর পাড়ের গন্ধ, সব আবার ফিরে পাবো। কি মজা হবে গো। কি হলো লক্ষ্মী, চুপ হয়ে গেলে কেন? এই লক্ষ্মী, কাঁদছো কেন লক্ষ্মী? আর মনে হয় না গো, ঘোষবাবুর সঙ্গে দেখা করে উনি তো দেশ স্বাধীন করে আমাদের রাষ্ট্রনায়ক হয়েই থাকবেন। আমার মতো লক্ষ্মী কি আর কোনোদিন সুযোগ পাবে ওনার সেবা করার? তুমি ওনাকে জিজ্ঞেস করো না গো, উনি কি খেতে ভালোবাসেন। আমি আজ রাতে ওনাকে ওনার পছন্দের খাবার খাওয়াতে চাই। জানো, আমি অনেকবার ওনাকে জিজ্ঞেস করেছি আপনি কি খেতে ভালোবাসেন। সবসময় একটা কথাই বলতো, লক্ষ্মী একটা হলেই হলো। হ্যাঁ, তুমি একবার জিজ্ঞেস করো না, কাল যাবার সময় ওনাকে খাবার দিয়ে দেবো কিনা। ঠিক আছে লক্ষ্মী, আমি জিজ্ঞাসা করব। এখন শুয়ে পড়ো, কাল সকালে ওরা সব জিনিসপত্র আবার গুছিয়ে দিতে হবে যে। জানো, ওনার শরীরটাও তো ভালো নেই, আর রহমত খাওয়া সঙ্গে থাকবে না। উনি একা একা কি করে পারবেন? আমার খুব চিন্তা হচ্ছে গো। লক্ষ্মী,
তোমাকে একটা কথা বলা হয়, ও রহমত খান নয়, মুসলমান নয় লক্ষ্মী, উনি ভগতরা হিন্দু। এতদিন তোমাকে কিছু বলিনি, উনি সুভাষবাবুর সঙ্গে ছদ্মবেশে আছেন তাই। কি বলছো? উনি ভগতরা? আমি কল্পনা করতে পারছি না ওরা দেশমাতৃকার জন্য কি নিদারুণ কষ্ট ভোগ করছে, আর আমরা। লক্ষ্মী, আমরা পরম সৌভাগ্যবান যে এমন একটা লোকের সান্নিধ্য পেয়েছি। লক্ষ্মী, এই লক্ষ্মী, আমরা কিন্তু আমাদের এই মাতৃভূমির জন্য স্বাধীনতার যুদ্ধে সামান্যটুকু হলেও আমরা কিন্তু অংশ নিতে পেরেছি। লক্ষ্মী, লক্ষ্মী, প্রার্থনা করো সুভাষবাবুর এই স্বপ্ন যেন পূর্ণ হয়, তবে তবে আমরা আমরা আবার আমাদের মাতৃভূমিকে ফিরে পাবো। লক্ষ্মী, আমাদের মায়ের মতো করে। লক্ষ্মী, মায়ের মতো করে। মন্ত্র বাজে একলা চলরে, মায়ের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মায়ের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি। পিছন মানে সে দেখবে না যে নেই সে অবকাশ। যে সুভাষ, 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 যে সুভাষ। বিলম্বে সংবাদে জানা গেছে, ভারতের প্রতিপত্তিশালী নেতা এবং ভারতের জাতীয় মহাসভার প্রাক্তন সভাপতি সুভাষচন্দ্র বসু, যিনি গত 15 জানুয়ারি রহস্যজনকভাবে নিজ বাড়ি থেকে অন্তর্ধান হয়েছিলেন, তিনি গত 28 মার্চ নির্বিঘ্নে বার্লিন পৌঁছে গেছেন।